নমস্কার বন্ধুরা, আমরা ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। প্রিভিয়াসের প্রশ্নপত্র আলোচনা করছি। আগের দিন দুটি বিভাগে দুটি পার্টে আমরা প্রশ্নপত্রের 45টি কোয়েশ্চেন আলোচনা করেছি। আজকে অঙ্কের সেকশনটা আমরা আলোচনা করব। এটাই লাস্ট পার্ট হবে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র 2017 সালের সলিউশনের। তো প্রথম প্রশ্ন অ্যারিথমেটিকের, দেখো 46 নম্বর প্রশ্ন। বলা হয়েছে 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য। অর্থাৎ 500 টাকার উপর তুমি যদি 40% ছাড় দাও কোনো জিনিসের, এবং আবার আরেকটি জিনিস সেটাও 500 টাকা দাম, সেটার উপর তুমি 36% একবার ছাড় দিলে আর একবার 4% ছাড় দিলে, দিয়ে এই জিনিসটার দাম যত হচ্ছে আর এই জিনিসটার দাম যত হচ্ছে, এই দুটো দামের পার্থক্য কত তোমাদের বলতে হবে। তো চলো সহজ অঙ্ক সহজেই করে ফেলি। তো প্রথমে দেখো 500 টাকার উপর 40% ছাড় বলেছে, অর্থাৎ 100 টাকার কোনো জিনিস যদি হয় তাহলে 40 টাকা ছাড় দিলে সেই জিনিসটার দাম হচ্ছে কত, 60 টাকা হবে। তাহলে 100 টাকা জিনিসটার দাম 60 টাকা হয়ে যাবে। একই রকমভাবে 500 টাকার ক্ষেত্রে যদি আমি 40% ছাড় দিই, তখন আমি 40/100 এভাবে আমি সরাসরি ক্যালকুলেশন করে ফেলতে পারি। করলে যেটা বেরোবে সেটা হচ্ছে ছাড়। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 5-এর সঙ্গে 4 গুণ হবে, যেহেতু 40 আর 5 পড়ে আছে, 4 5 20 এবং এই 0-র জন্য এখানে 0। সুতরাং সেই জিনিসটাতে আমি ছাড় দিলাম ক টাকা, 500 টাকার ক্ষেত্রে 200 টাকা ছাড় দিলাম। তাহলে সেই জিনিসটার দাম এখন কত হলো, 500 - 200 = 300 টাকা। কেমন? তাহলে প্রথমটা বেরিয়ে গেল আমাদের 300 টাকা এই জিনিসটার দাম। আচ্ছা, এর পরের যে সেকশনটা বলেছে সেটা হচ্ছে 500 টাকার উপর একবার 36% আর একবার 4% ছাড় দিতে হবে। তাহলে কত হবে? তো আমি একই রকমভাবে 500 গুণ 36/100 করব। আবার 0 0 কেটে গেল, 5-এর সঙ্গে 36 যদি এখন গুণ করা যায় তাহলে হচ্ছে 180। 5 6 30, 30 3 3 5 15 16 17 18 180 টাকা। তাহলে এখানে ডিসকাউন্ট কত হলো, 180। তাহলে এই জিনিসটার দাম এখন কত দাঁড়াচ্ছে, 500 - 180 যদি করি তাহলে জিনিসটার দাম দাঁড়াচ্ছে 320 টাকা। কেমন? এইবার বলেছে আবার 4% ছাড় দিতে হবে। কাকে? এই অ্যামাউন্টটাকে, 320-কে। তাহলে আমি আবার এই 320-কে আমি 4% ছাড় দেবো। 4% মানে 100 টাকায় 4 টাকা ছাড় দিলে সেই জিনিসটার দাম 100 টাকা যদি হতো তাহলে সেই জিনিসটার দাম 100 টাকার ক্ষেত্রে 96 টাকা হতো, কারণ আমি 4% ছাড় দিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে এখন এখানে 4% ছাড় দিলে 4/100 করলাম, 0 0 কেটে গেল। এবার হচ্ছে আমাকে এখানে কাটাকুটি করতে হবে। তো আমি 2 2 4, 5 2 10, আর যাবে না, 32 2 2 4, 3 2 6 64, আর নিচে থাকলো 5। তাহলে 64 আর নিচে 5 যদি ভাগ করি, 5 1 5, হাতে থাকলো 1, 14, 3 5 5 2 10, 4 পয়েন্ট দিয়ে 0 5 8 40। তাহলে এখানে 12.8 টাকা তাহলে তোমাকে ছাড় দিতে হবে। কত টাকার উপর? 320 টাকার উপর। তাহলে কত অ্যামাউন্ট দাঁড়াচ্ছে? আমি এখানে করছি 320 - 12.8। কেমন? এখানে পয়সা, পয়েন্টের পরে 0 0 দিয়ে নিলাম, 12.8 পরে 0 দিয়ে দিলাম। তো এর থেকে এটাকে মাইনাস করলে কত দাঁড়াচ্ছে, 0 2, হাতে থাকলো 1, 7 হাতে থাকলো 1 0, 307 টাকা 20 পয়সা। তাহলে এখানে 500 টাকার ক্ষেত্রে কি হচ্ছে, পরপর যদি আমি 36% আর একবার 4% যদি ছাড় দিই তাহলে যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেই জিনিসটার, সেটা হলো 307 টাকা 20 পয়সা। আর প্রথম ক্ষেত্রে শুধু আমি 40% ছাড় দিয়েছিলাম ডাইরেক্ট, তো সেই ক্ষেত্রে 300 টাকা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে ডাইরেক্ট 40 না, একবার 36 একবার 4, 40% এভাবে হয়েছিল, কিন্তু এক্ষেত্রে অ্যামাউন্টটা কিন্তু 307 টাকা 20 পয়সা হয়েছে। সুতরাং এদের মধ্যে পার্থক্য কত, 307.20 এবং এখানে 300.00 যদি মাইনাস করা যায়, 0 2 7, আর এখানে তাহলে 7 টাকা 20 পয়সার পার্থক্য দেখা গেল প্রথম এবং দ্বিতীয় ছাড়ের মধ্যে। সুতরাং এখানে অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো আমি একটু ভেঙে ভেঙে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে প্রশ্নে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট। তারপরের প্রশ্নটি দেখো, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। ঠিক আছে, কটা মেশিনের? 16টি মেশিনের 27 দিন লাগে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে। আরও 2টি মেশিন বসানো হলো, অর্থাৎ এর সঙ্গে আরও 2টো মেশিন যোগ হলো, সুতরাং 18টি মেশিন হবে, যোগ হলো। তাহলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ, অর্থাৎ এই 1000টা যন্ত্রাংশই তৈরি করতে কত কম সময় লাগবে? আচ্ছা, কত কম সময় লাগবে এটা চাওয়া হয়েছে।
তো এটা খুব সহজ প্রশ্ন। দেখো এখানে যেহেতু যন্ত্রাংশ সংখ্যা চেঞ্জ হচ্ছে না, মানে এই সংখ্যক এখানে বলে রয়েছে এই একই সংখ্যক যন্ত্রাংশই তৈরি করতে হবে, তাই তোমাদের বিষয়টা খুব সহজেই বুঝতে পারবে তোমরা যে 16টা মেশিন ওই 1000টা যন্ত্র তৈরি করতে সময় নিচ্ছিল 27 দিন। ঠিক আছে, তাহলে 16টা মেশিন কতদিন সময় নিচ্ছে? 27 দিন। এবার যদি ঐকিক নিয়মে করছি, খুব সহজ বিষয় যেহেতু, এবার যদি একটি মেশিন এই 1000টাই যন্ত্র তৈরি করে, তাহলে কি বেশি সময় নেবে না কম সময় নেবে? অবশ্যই একটা মেশিন হলে অনেক বেশি সময় নেবে, তাই এটা কী হবে? গুণ হবে কার সঙ্গে? 27-এর সঙ্গে 16। এবার বলেছে 18টা মেশিন যদি হয়ে যায়, অর্থাৎ দুটো মেশিন বেড়েছে, 18টা মেশিন হলে কি হবে? সময় বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে, কারণ এখানে সংখ্যা তো বেড়ে গেল, তাহলে সময় আরও কম লাগবে এই 1000টা মেশিন তৈরি করতে, যন্ত্রাংশ তৈরি করতে। তাহলে 27 গুণ 16 ভাগ 18। এবার তোমরা এটা কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হচ্ছে? 2 দিয়ে কাটি, 3 দিয়ে কাটি, 3 6 18, 3 নং 27, আবার 3 দিয়ে কাটি, 3 দুগুণ 6, এখানে 3 তিরিক্ষে 9, এখানে 2 দিয়ে কেটে দিই, 8 দুগুণ 16, তাহলে থাকলো 3 × 8 = 24। তাহলে 18টি মেশিন 24 দিন সময় নেবে এই 1000টি যন্ত্র তৈরি করতে। খুব সহজ প্রশ্ন, কিন্তু এখানে এটা চাওয়া হয়নি, বলেছে কত সময় কম লাগবে। তাহলে আগে সময় লাগছিল 27 দিন আর এখন সময় লাগছে 24 দিন, তাহলে 27 - 24। 16টা মেশিন 27 দিন সময় নিচ্ছিল, 18টা মেশিন 24 দিন সময় নিচ্ছে, সুতরাং কতদিন কম নিচ্ছে? 3 দিন কম নিচ্ছে। 24 25 26 27, 3 দিন কম। সঠিক উত্তর 3 দিন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। আশা করি এগুলো তোমরা করতে পারবে, একটুখানি যারা চর্চা থেকে চলে গেছো কিছুদিন প্র্যাকটিস করলে এই সমস্ত জিনিস ইজি, কোনো ব্যাপার নয়। তারপরের প্রশ্নে আমরা এবার চলে যাই। তার পরের প্রশ্ন বলছে 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। কেমন? প্রথম একসাথে বাজার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে, মানে 1 ঘন্টার মধ্যে অর্থাৎ 60 মিনিটের মধ্যে কতবার তারা একসাথে বাজবে। প্রথমবার ধরো 0 সেকেন্ড, সেই সময় এই 5টা ঘন্টা একসঙ্গে বাজলো। ঠিক আছে, 5টা ঘন্টা একসঙ্গে বাজলো, তারপর তারা 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। কিন্তু একটা সময় তো তারা একসাথে বেজেছিল, এরকম একসঙ্গে আবার কতবার বাজবে? তো এই ধরনের প্রশ্ন হলে তোমরা সিম্পলি কিচ্ছু করবে না, লসাগু করে দেবে। যতগুলো এখানে সেকেন্ড দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যার লসাগু করে দেবে। 9, 6, 4, 10, 8। আমি প্রথমে 2 দিয়ে করছি, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 9টা এখানে বসিয়ে দিলাম। 2 দিয়ে আরেকবার করে দিই, 2 একে 2, 2 দুগুণ 4, 5, 3, 9 বসে গেল। এবার 3 দিয়ে যাবে, 3 তিরিক্ষে 9, 3 একে 3, 1, 5, 2, আর যাবে না। তাহলে 2 আছে 3 বার, ঠিক আছে, 3 আছে 2 বার, 5 আছে 1 বার, 1 আছে 2 বার, 1-এর কোনো দরকার নেই, একই হবে। তো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 তিরিক্ষে 9, 5 একবার এসে 1 হলো। এবার এদের গুণ করতে হবে, 8, 9, 5, 1 গুণ করলে হচ্ছে 360। ঠিক আছে, এবার 360 সেকেন্ড অর্থাৎ 360 সেকেন্ড পর সব ঘন্টা একসাথে বাজবে। 360 সেকেন্ড মানে, এটা সেকেন্ড লিখে দিলাম, 6 মিনিট। 360 সেকেন্ড মানে 6 মিনিট, তাহলে 6 মিনিট অন্তর একসঙ্গে বাজবে। তাহলে 1 ঘন্টা, এখানে কী বলেছে? বাজবার 1 ঘন্টায় সেগুলি কতবার বাজবে। তাহলে 1 ঘন্টার মধ্যে সে কতবার বাজবে তোমাদের এটা বার করতে হবে। তাহলে 1 ঘন্টায় সে বাজবে 1, সব থেকে হায়েস্ট হচ্ছে 60, লোয়েস্ট হচ্ছে 0, মানে 0তে একবার বাজবে, আমরা একটা 60-এ বাজে বোঝাই যাচ্ছে। সুতরাং এখানে 1 মিনিটের মধ্যে 60 সেকেন্ড হায়েস্ট এবং 0 প্রথমবার বেজেছিল সেটা লোয়েস্ট সংখ্যা। আর হচ্ছে বিরতি কত? 6 মিনিট অন্তর অন্তর, তাই এখানে 6 লিখলাম, সমান সমান 1 + 60/6, 6 10 60, সুতরাং 1 + 10 = 11। সুতরাং 11 বার তারা 1 মিনিটের মধ্যে 11 বার বাজবে। ঠিক আছে, সেটা সঠিক উত্তর এ। কোনো রকম প্রশ্ন যদি তোমাদের থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে।
তোমরা এই 60 সেকেন্ডের বিষয়টা যারা বুঝতে পারলে না সেক্ষেত্রে বলে দিই, দেখো প্রত্যেক 6 সেকেন্ডে বলেছে, আর 6 সেকেন্ড অন্তর অন্তর তো সেটা বেরিয়ে গেল যে একসঙ্গে বাজবে। আর 1 মিনিটে কটা সেকেন্ড হয়? 60 সেকেন্ড হয়। তাহলে 6 10 60 একবারে আমরা বের করে দিলাম, তাহলে 10 বার তো পাচ্ছে। তার সঙ্গে জিরো তো একবার বাজছে, সেটা কাউন্ট করছে, ওই জন্য আমরা 1 করেছিলাম। তো সেই হিসাবেও তোমরা এইভাবে ক্যালকুলেট করতে পারো। 0তে একবার বাজছে, তারপরে 6-এ একবার বাজছে, তারপরে 12তে বাজবে, 18তে বাজবে, এভাবেও তোমরা বসে বসে যদি সময় থাকে করতে পারো। কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, কত ইন্টারভেল কত সেকেন্ডের মধ্যে এটা হলো। আর প্রথমবার একবার বেড়েছিল, সেই জন্য সেখান থেকে তো কাউন্ট হচ্ছে, সে হবে 11টা। আর ফর্মুলা হচ্ছে যেটা তোমাদেরকে দেখালাম সেটা। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি। তারপরে প্রশ্ন বলছে, একটি অংশীদারি ব্যবসায়ী এ 1200 টাকা 5 মাসের জন্য, বি 750 টাকা 4 মাসের জন্য, যদি ওই দেয় আর কি, যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত বার করতে হবে। তো দেখো, তার একটা ব্যবসায় এ 1200 টাকা দিয়েছে 5 মাসের জন্য, আর বি 750 টাকা দিয়েছে 4 মাসের জন্য। তাহলে বির অ্যামাউন্টটাও কম, সময়টাও কম দিচ্ছে, এবং এর অ্যামাউন্টটাও বেশি, সময়টাও বেশি দিচ্ছে। সুতরাং এখানে দেখো, এই লাভ্যাংশ টাকাটা না দিলেও উত্তর বেরিয়ে যাবে। তাই এর বিনিয়োগ কত? 1200 টাকা ক মাসের জন্য দিয়েছে? 5 মাসের জন্য, সমান তাহলে তার 6000 টাকা সে বিনিয়োগ করেছে। আর বি 750 টাকা বিনিয়োগ করেছে 4 মাসের জন্য, তাহলে বি হচ্ছে টোটাল কত বিনিয়োগ করেছে? 4 0 0, তার পাশে 20 20 0, হাতে থাকলো 2, 4 7 28, 29 30, তাহলে সে 3000 টাকা বিনিয়োগ করেছে। তাহলে এখানে খুব স্বাভাবিক, এখানে লাভ্যাংশ এর ডাবল হচ্ছে, তাহলে 2 যদি ও হয় এ 1 হবে, 2:1, এখানে 2:1 রয়েছে, এটাই সঠিক উত্তর। এটা একদম বেসিক প্রশ্ন। তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্নটি ক্লাস 6-এর বই থেকে দিয়েছে। দেখো, 1.7, 0.51 এবং 0.153 এই সংখ্যা তিনটের গসাগু বার করতে হবে। এরকম প্রশ্ন যখন দেবে তোমরা এটাকে ভগ্নাংশে নিয়ে যাবে। 1.7-এর ভগ্নাংশ তোমরা জানো, উপরে 17, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে কটা শূন্য আছে, মানে কটা ঘর আছে? একটা ঘর, তো একটা শূন্য। একই রকমভাবে 0.51 আছে পরের সংখ্যাটি, তো আমি এখানে লিখব 51, পয়েন্টের জন্য 1, তারপরে দুটো সংখ্যা আছে সেজন্য দুটো শূন্য। আবার তারপরে আছে কত? 0.153, একই রকমভাবে এখানে আমি লিখব 153, আর নিচে লিখব 1, তারপরে 3টে শূন্য। এবার আর কিচ্ছু নয়, নর্মালি ওপরের যে সংখ্যাগুলি অর্থাৎ লবগুলির গসাগু হবে, অর্থাৎ 17, 51 এবং 153 এদের গসাগু তোমাকে বার করতে হবে। আর অন্যদিকে হরের সংখ্যাগুলো অর্থাৎ 10, 100 এবং 1000, 10, 100 ও 1000 এদের লসাগু বার করতে হবে। তো সিম্পলি এদের লসাগু তুমি যখন বার করবে, আমি এখানে বার করেই দিচ্ছি। তো কত হচ্ছে এখানে? তাহলে একের পরে 3টে শূন্য হবে, 1000। তাহলে তোমাদের হরের ক্ষেত্রে যে লসাগু তার উত্তর হলো 1000। এবার লবের ক্ষেত্রে আমাকে গসাগু বার করতে হবে। তো এখানে দেখো 17 গুণ যদি 3 করো তাহলে 51 হচ্ছে, আবার 17 গুণ যদি 9 করো তাহলে 153 হচ্ছে। সুতরাং এখানে হচ্ছে 17 গসাগু। তো এভাবে বেরিয়ে গেল গসাগু এবং লসাগু, অর্থাৎ লব এবং হর 17/1000। সুতরাং উত্তর হবে 0.017। 1 2 3, 3টে ঘর, তারপর পয়েন্টে শূন্য। সুতরাং এখানে যে অপশন আছে সি, এটা হচ্ছে সঠিক উত্তর। খুব সিম্পলি আরেকবার বলেছি তোমাদের স্টেপ, যে সংখ্যাগুলি থাকবে, এটা ক্লাস 6-এর প্রশ্ন, যে সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাগুলি প্রথমে ভগ্নাংশে পরিণত করে নিলে, এবার ভগ্নাংশে পরিণত করে নেওয়ার পর যে লবগুলির গসাগু হবে, লবগুলির হবে গসাগু এবং হরগুলির হবে লসাগু। এবার এই হরগুলি লসাগু করলে নর্মালি কত বেরোলো? 1000, আর লবগুলির গসাগু করলে নর্মালি এখানে 17 কমন, তাহলে 17 হচ্ছে গসাগু। এবার 17 যেহেতু এটা উপরে ছিল আমি উপরে আবার বসিয়ে দিলাম, আর যেহেতু এটা নিচে ছিল নিচে বসিয়ে দিলাম, দিয়ে আমরা আবার ভগ্নাংশ থেকে পয়েন্টে নিয়ে আসবো, তখনই উত্তর বেরিয়ে গেল 0.017। এটাই উত্তর। তারপরে প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয়, তবে অতিরিক্ত আর কতজন লোক লাগবে? ঠিক আছে, এটাও সহজ প্রশ্ন। দেখো
14 জন লোক কদিনে বসাচ্ছে? 12 দিনে। কিন্তু এখানে চেয়েছে 8 দিনে টিউবওয়েলটি বসাতে আর কতজন লোক লাগবে। তাহলে আমাকে উল্টো করে জিনিসটা যদি ঐকিক নিয়মে করি তাহলেই হয়ে যাবে। তাহলে 12 দিনে টিউবওয়েল বসাতে লোক লাগছে কতজন? 14 জন। একদিনে টিউবওয়েল বসাতে লোক লাগবে বেশি না কম? যদি একদিনে বসাতে হয় তাহলে আরও বেশি লোক লাগবে। একদিনে বসাতে হলে সময় বেশি লাগবে, তার জন্য গুণ হবে। বেশি সময় লাগলে গুণ, কম সময় লাগলে ভাগ। 14 গুণ 12। এবার বলেছে 8 দিনে। 8 দিনে টিউবওয়েল বসাতে কতদিন? তাহলে 8 দিন মানে কি? আচ্ছা, 8 দিন মানে সময় বেশি দেওয়া হলো, তাহলে লোক কম লাগবে এই তুলনায়। সুতরাং 14 গুণ 12 ভাগ 8। বোঝা গেল? এবার এটা কাটাকুটি করে ফেলো, উত্তর বেরিয়ে যাবে। 2 দিয়ে কাটছি, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, আবার 2 দিয়ে কাটছি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, আবার 2 দিয়ে 7, 14কে কাটছি, 7 দুগুণ 14, তাহলে 7 আর 3 পড়ে থাকলো, 7 গুণ 3, 3 7 21, তাহলে 21 জন টোটাল লোক লাগবে। 21 জন টোটাল লোক লাগবে। কিন্তু এখানে বলে যে অতিরিক্ত কতজন লাগবে? আগে 14 জন লাগছিল, এখন 21 জন লাগছে। তাহলে 21 মাইনাস 14 সমান সমান 7। তাহলে 7 জন লোক এক্সট্রা লাগবে, আরও বেশি লাগবে, কারণ 4 দিন সময় কমিয়ে দেওয়া হয়েছে। 12 দিনে কাজটা হচ্ছিল, তাহলে আরও 7 জন লোক বেশি দিলে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে অপশান বি সঠিক উত্তর। 52 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি দ্রব্যের উপর পরপর 10%, 20%, 30% ছাড়ের সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড় কত? আচ্ছা, এই ধরনের প্রশ্ন আমরা একটু আগে দেখলাম। এই যে 46 নম্বর প্রশ্নটা ছিল 500 টাকার উপর 36 এবং 4% ছাড় হলে 500 টাকার উপর 40% ছাড়, এর পার্থক্য কত? তো একই ধরনের কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নটাতে, যেটা আসলে এখানে করতে হবে আমাদের। তো যাই হোক, একটি দ্রব্যের উপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড়, অর্থাৎ জিনিসটার দাম আমরা ধরলাম 100 টাকা। তো 100 টাকাতে 10% ছাড় যদি দিই তাহলে জিনিসটার দাম হবে 90 টাকা। খুব সহজে আমরা বুঝতে পারছি কীভাবে বার করলাম। 100 গুণ 10/100 করলে বেরোবে কত? 10%, 10 টাকা। তো 10 টাকা ডিসকাউন্ট, তাহলে 100 মাইনাস 10 করলে বেরিয়ে যাবে 90। তো এইভাবে বেরোলো প্রথমটা, সেই জিনিসটার দাম 90 টাকা হবে। এবার বলছে 90 টাকার উপর 20% ছাড় করতে হবে। তাহলে 90 গুণ 20/100, 0 কেটে দিলাম, 9 আর 2 পড়ে থাকলো, 9 দুগুণ 18, তাহলে 18 টাকা ছাড় পাবো। অর্থাৎ 90 থেকে যদি 18 বাদ দিই তাহলে হচ্ছে 72 টাকা। তাহলে জিনিসটার দাম এখন 72 টাকাতে এসে দাঁড়ালো। এবার বলছে এর উপর আবার 30% ছাড়, কারণ পরপর ছাড় বলেছে। তাহলে 72 টাকার উপর যদি আবার 30% ছাড় দিই তাহলে 72 গুণ 30/100, তাহলে 0 এখানে কেটে দিলাম। এবার এটা কাটাকুটি করতে হবে, 2 দিয়ে কাটছি, 3 দুগুণ 6, 1 নামলো, 6 দুগুণ 12, এখানে 5 দুগুণ 10, আর কাটবে না। 36-এর সঙ্গে 3 গুণ করো, তাহলে 3 6 18, 18 8, হাতে থাকলো 1, 3 3 9, 1 10, আর এখানে হচ্ছে নিচে থাকলো 5। এবার এটাকে ভাগ করে দাও, 108, 5 দুগুণ 10, 8 নামলো, 5 1 5, 3 নামলো, পয়েন্ট দিয়ে 0, 5 6 30, তাহলে 21.6 টাকা কম হবে। কোথা থেকে? 72 টাকা থেকে। তাহলে জিনিসটার দাম হবে 21.6। যদি এখানে কম করি তাহলে 4, হাতে থাকলো 1 0 2 3 4 5 6 7, 50 টাকা 40 পয়সা। তাহলে 72 টাকার জিনিসের উপর যদি আমি আবার 30% ডিসকাউন্ট দিই তাহলে সেই জিনিসটার দাম হয়ে যাবে 50 টাকা 40 পয়সা। তাহলে 100 টাকার দ্রব্যের উপর পরপর যদি এরকম ছাড় দিতে থাকি তাহলে জিনিসটার আলটিমেট দাম দাঁড়াচ্ছে 50 টাকা 40 পয়সা। কিন্তু বলেছি সমতুল্য ছাড় কত হবে? সুতরাং 100 টাকা জিনিস ছিল, তাহলে সেই জিনিসটা যদি আমি ছাড় দিই তাহলে কততে এসে দাঁড়াচ্ছে? 100 টাকা ছিল জিনিসটার দাম, আমি এখানে 100 লিখলাম। এর পরপর ছাড় দিই তাহলে কততে এসে দাঁড়াচ্ছে, অর্থাৎ পার্থক্য কত এটা বার করতে গেলে আমি এখান থেকে এখানে মাইনাস করে দেবো। 0 6, হাতে থাকলো 1 9, আবার হাতে এক থাকলো 6 4 49, তাহলে উত্তর হচ্ছে 49.60। তাহলে অপশান এ হবে না, অপশান সি হবে না, অপশান বি 49.6, অপশান ডি হবে না। তাহলে এটা হলো সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরের প্রশ্নতে চলে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্নটা বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা, অর্থাৎ তুমি দ্রব্যটা কিনেছো 620 টাকা দিয়ে, এটার ধার্য মূল্যের থেকে 25% কম, অর্থাৎ তুমি যে ধার্য মূল্য নেবে, অর্থাৎ যে টাকাটা তুমি যখন সেই জিনিসটা বিক্রি করবে তার থেকে 25% কম হচ্ছে এইটা 620 টাকাটা। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ হবে কত? দেখো আমি এখানে কিন্তু এই সংখ্যা ছাড়াই আমি তোমাদেরকে বোঝাচ্ছি সহজে। তো এখানে বলেছে প্রথমে ধার্য মূল্য, অর্থাৎ যেই মার্কড প্রাইস থাকে, এমপি, ঠিক আছে, মার্কড প্রাইস কত বলেছে? আমি 100 ধরলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, 100 ধরলাম। তো এখানে
মার্ক প্রাইস 100 কেন ধরলাম? কারণ এখানে বলেছে ক্রয় মূল্য অর্থাৎ সিপি, কস্ট প্রাইস, যেটা তুমি কিনেছো, কস্ট প্রাইস কত হবে বলেছে 25% কম এর থেকে। তাহলে তুমি 75 টাকা দিয়ে কিনেছো এবং সেটার দোকানে নিয়ে এসে তুমি মার্ক করছো, সেটা একটা ট্যাগ লাগাচ্ছ 100 টাকার, ঠিক আছে। এবার বলেছে সেটা তোমাকে সেল করতে হবে। যখন তুমি সেল করবে তখন তো মার্ক প্রাইস থেকেও তো কাস্টমার দামাদামি করে, তো তুমি সেল করবে কত? 15% ছাড় অনুযায়ী। তাহলে এর ওপর তুমি নিশ্চয়ই সেল করবে। কস্ট প্রাইসটা তোমার সিক্রেট, এটা আমরা কাউকে জানাই না যদি আমরা বিজনেস করি। তাহলে এর ওপরে আমরা 50% ছাড় দিচ্ছি। তাহলে 15% যদি 100 টাকার উপর ছাড় দিই তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? 85 টাকা। এটুকু বোঝা গেছে। এবার কি বলেছে? এবার বলেছে দ্রব্যটি 15% ছাড়ে যদি বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত? তাহলে শতকরা লাভটা যখন হবে কার উপরে? আমার লাভটা তখন দেখতে হবে যে এর ওপরে আমার কতটা লাভ হচ্ছে, 75-এর উপরে কতটা লাভ হচ্ছে। তাহলে এখানে অলরেডি আমি 10% বা 10 ইউনিট আমি লাভ করে গেছি। এবার আমার এই 75 টাকার উপর কতটা আমি লাভ করছি, তাই এখানে বাই 75, এবং এটা যখন আমি পার্সেন্টেজে বার করতে চাইব তখন আমি 100 দিয়ে এটা গুণ করব, তাহলে আমার বেরিয়ে যাবে পার্সেন্টেজ। তাহলে 75 দিয়ে 5 দিয়ে আমি কাটাকুটি করতে পারি। 5 একে 5, 2, 5 5 25, 5 2 10, 0, আচ্ছা 3 5 15, 4 5 20, তাহলে 10 আর 4-এর সঙ্গে গুণ হবে, তাহলে হবে এখানে 40, আর নিচে থাকলো 3। 40 আর 3-এর যদি ভাগ করা হয়, 3 একে 3, 1 নামলো, 3 3 9, 1 নামলো। এখানে যেহেতু এইভাবে আছে আমি তাই পয়েন্টে করবো না, 13 পূর্ণ 1-এর 3, এটা হচ্ছে আনসার। তাহলে সঠিক আনসার বি। তারপরের প্রশ্নতে আমরা চলে যাই। তারপরের প্রশ্নটি দেখো বন্ধুরা, এই প্রশ্নটা বেশ কিন্তু ভালো প্রশ্ন। এই প্রশ্নটা সম্ভবত ক্লাস 6 বা 7-এর বই থেকে দেওয়া, আমি যখন পড়াতাম স্টুডেন্টদের তো আমার মনে পড়ছে। আবৃত্ত দশমিকের প্রশ্ন। দেখো এখানে এই যে দাগটি দেওয়া আছে মানে হচ্ছে পৌনঃপুনিক, অর্থাৎ এই সংখ্যাটি বারবার রিপিট হয়েছে, 0.84 181 81 81 এভাবে রিপিট হয়েছে। তো এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে একটা সিম্পল ফর্মুলা থাকে, তোমরা সিম্পলি এখানে যেটা করবে সেটা হলো এখানে সম্পূর্ণ সংখ্যাটা তোমাদের আগে লিখে নিতে হবে। কি আছে? 84181 সম্পূর্ণ সংখ্যা লিখে নিলে এবার এই যে পৌনঃপুনিক দেওয়া রয়েছে অর্থাৎ 81, এই সংখ্যাটা বাদ দিয়ে বাকি সংখ্যা এখানে লিখে নিতে হবে, মাইনাস করতে হবে 841, ঠিক আছে। এবার দেখো পৌনঃপুনিক রয়েছে কোথায়? 81, অর্থাৎ দুটো সংখ্যাতে, তাহলে এখানে তোমরা দুটো 9 লিখবে। এবং এই দাগ নেই কোন সংখ্যাতে, অর্থাৎ পৌনঃপুনিক নেই কোন সংখ্যা তিনটিতে বা কটি সংখ্যাতে? এখানে 3টি সংখ্যাতে আছে, তাহলে 3টে শূন্য এখানে বসে যাবে। 8-এর জন্য একটা, 4-এর জন্য একটা, 1-এর জন্য একটা, ব্যাস এই ক্যালকুলেশনটা করলেই এর আনসার বেরিয়ে যাবে। তো এখানে আমি মাইনাস করি আগে, সমান সমান 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0, 4 থেকে 8 বাদ দিলে 8 থেকে 4 বাদ দিলে 4, 8 থেকে 11 থেকে 8, 9 থেকে 3, আর এখানে হচ্ছে 83, ঠিক আছে 83। আচ্ছা এরপরে নিচে কি আছে? 99000, তো এখানে 99000 বসে যাবে। এবার এটাকে কাটাকুটি করতে হবে, কেটে দিলাম। এরপর এটার সঙ্গে এটা কি কাটাকুটি যাবে? বাদ যাবে, এটা দেখতে হবে আমাকে। 8334, এটা 9 দিয়ে কাটাকুটি যাবে আশা করা যায়। 9 দিয়ে কাটছি, 9 11 99, 0 0, আর ওপরে 9 কে 9, 9 নং 81, 2 হলো 81 বেড়ে 2, 9 2 18, 19 20 21 22 23 5, হ্যাঁ 5 6 নং 54, 9 26 হলো 1100। আচ্ছা এরপর এটা আবার কাটাকুটি যাবে, 2 দিয়ে আরামসে কাটাকুটি যাবে। 2 দিয়ে কাটি আমি 550, আর উপরে যে 2 দিয়ে কাটলে হবে 4 2 এত ডিস্টার্ব হচ্ছে, 4 2 8 1 463, ঠিক আছে। এরপর আর কাটাকুটি যাবে না, 463/550। আচ্ছা প্রশ্নতে কি বলেছে দেখি একটু। প্রশ্নতে বলেছে দশমিক থেকে সবথেকে ছোট্ট আকারের ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের পার্থক্য আছে, এদের দুজনের মধ্যে পার্থক্য কি সেটা তোমাকে বার করতে হবে। অর্থাৎ 550 মাইনাস 463, 7 হাতে থাকলো 1, 7 8 9 10 11 12 13 14 15 8 87, হাতে 5, 87 আছে অপশন বি। সুতরাং এটা হচ্ছে 87। এটা খুব ভালো প্রশ্ন। তো এই
পৌনঃপুনিক সংখ্যাগুলি বা পয়েন্টের এই ফ্র্যাকশনাল যে চ্যাপ্টারটি আছে ক্লাস 6 অথবা 7 আমার মনে পড়ছে না। তো যেহেতু আমি অনেক দিন আগে এই আমার ব্যাচ ছিল, তো সেখানে স্টুডেন্টদের পড়াতাম, ছোটো বাচ্চাদের, সেখান থেকে এই কোয়েশ্চেনটা এসছে। তো যারা এইটার সঙ্গে কানেক্ট নেই তারা এই আনসারটা ঠিকঠাকভাবে কিন্তু করতে পারবে না। সুতরাং এই আনসারটা তোমাদেরকে একটু অনেক দেখতে হবে। দেখো তার পরের প্রশ্নটি বলেছে 3টি ভগ্নাংশের যোগফল 2·11/24 যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয় তবে ভগ্নাংশ 3টি হবে, এর মধ্যে কোনটা? তো বেসিক্যালি প্রশ্নটি তোমরা যদি ক্যালকুলেশন করতে চাও অনেক বড় হয়ে যাবে, তো কিছু কিছু ক্ষেত্রে না একটুখানি ব্রেন লাগিয়ে দিতে হবে। তো এই প্রশ্নতে আমি হলে যেভাবে করবো বা আমি তোমাদেরকে যেভাবে সাজেস্ট করবো, দেখো এখানে একটা প্রশ্নের মধ্যেই একটা শর্টকাট রয়েছে, সেটা হলো লাস্টে বলে দেওয়া রয়েছে, এখানে দেখো সেকেন্ড লাইন থেকে, যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6, তাহলে এখানে যেটা বড় এবং যেটা ছোট এদের মধ্যে এদের অনুপাত করলে 7:6 হবে। তাহলে তোমরা বসে বসে প্রত্যেকটা অপশান এক এক করে দেখতে পারো, কিন্তু সেটা করতে গেলেও সময় চলে যাবে। আর একটা কী বলেছে, এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1:3 বেশি হয়, অর্থাৎ এর থেকে এটা কত বেশি হবে, 1 - 3, তাহলে মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, তবে ভগ্নাংশ 3টি কী হবে? তাহলে 7/6 - 1/3 এটা যদি করে দিই, কারণ এটা বড় আর ছোটো বলে দেওয়া রয়েছে 7/6 এবং ভগ্নাংশ থেকে এত বেশি, সুতরাং মাঝেরটা বেরিয়ে যাবে। একে যদি আমি মাইনাস করি, তাহলে এদের দুজনের লসাগু যদি করি এখন 6 × 7, 2 × 6 2, সুতরাং 5/6। 5/6 কোথায় থাকবে? মাঝের ভগ্নাংশে। তাহলে 5/6 এখানে নেই, এখানে নেই, এখানে নেই, ডি। তাহলে অপশান ডি হচ্ছে আনসার। এটা হচ্ছে একদম শর্টকাট ফর্মুলা, এইভাবে তোমরা এটাকে কিন্তু করতে পারো। এবং এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কিন্তু প্রশ্নর ক্যালকুলেশন অনেক সময় লেগে যাবে। আমার কাছে উত্তর বেরিয়ে গেছে, সুতরাং এটাই আনসার। এছাড়া তুমি এটাকে ভেরিফাইও করতে পারো। দেখো 7/8, যেহেতু এটা উত্তর তবুও ভেরিফাই করার জন্য 7/8:3:4, কারণ এখানে বলেছে যদি বড় ও ছোটো সংখ্যা ভগ্নাংশের অনুপাত, অর্থাৎ এদের দুজনের ভগ্নাংশের অনুপাত 7/8 ভগ্নাংশ 3/4, এদের অনুপাত যদি এটা বেরোয়, তাহলে দেখো এতে বেরোচ্ছে কি না। 7, 8, আমি একটা গুণ করে উল্টে দিচ্ছি, এরকমটি আমরা শিখেছি ছোটোবেলায়। 4 × 2 = 8 হলো। আচ্ছা, নিচে তাহলে 3 × 2 = 6, উপরে তাহলে থাকলো 7, তাহলে 7:6 বেরোলো এটা। তাহলে এটা একদম কনফার্ম হয়ে গেলে যে এটাই এটা আনসার। এভাবেও ডাইরেক্ট করতে পারতে, বড় ছোটো ভগ্নাংশের অনুপাত প্রথমেই বললাম, কোনটা বড় কোনটা ছোটো প্রত্যেকটা করে করে দেখতে হতো, তাদের অনুপাত এটা বেরোবে। আমি লাস্টেরটা দেখে নিলাম যে এটার অনুপাত এটা হচ্ছে, আর 5/6 তো বেরিয়ে গেল কনফার্ম। তারপরের প্রশ্নতে এবার চলে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো বন্ধুরা, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? তো দেখো এটা খুব সহজভাবে আমরা করব। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী করে বার করতে হয় আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ক্ষেত্রফল বেরিয়ে যায়। তো আমি ধরে নিই দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার এবং প্রস্থ হচ্ছে 100 মিটার ধরে নিলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে? একের পরে 4টে শূন্য, বর্গ মিটার হয়ে যাবে এখন, ঠিক আছে। তাহলে এইবার আমাদেরকে কী বার করতে বলেছে? 15% যদি বাড়িয়ে দেয়, এবার আমি যদি দৈর্ঘ্যটা 15% বাড়িয়ে দিই, মানে 100-তে 15% মানে কি 100-তে 15 বাড়বে, তাহলে 100-তে আমি 100 না লিখে 115 লিখছি। আর প্রস্থর ক্ষেত্রে 15% কমিয়ে দিতে বলেছে, আমি তাহলে এখানে 100 না লিখে 15 কমিয়ে দেবো শতাংশ, তাহলে 85 হয়ে গেল। তাহলে 115 × 85 যদি করা হয় তাহলে কিন্তু বর্গ কিলোমিটার তোমরা যদি গুণ করো বেরোবে 9775 বর্গ মিটার। কেমন এটা বেরোলো? তাহলে অ্যাকচুয়াল হওয়ার কথা ছিল এটা, কিন্তু হলো এটা, কারণ এটা 15% বাড়ানো হয়েছে এবং 15% কমানো হয়েছে, তাই ক্ষেত্রফল হয়েছে এটা। সুতরাং পরিবর্তন কতটা হয়েছে? এর থেকে একে মাইনাস করে দিলে বেরিয়ে যাবে, একে পরে 4টে শূন্য অর্থাৎ 10,000 মাইনাস 9775, তাহলে একে মাইনাস করলে কত দাঁড়াচ্ছে? 5, হাতে থাকলো 1, 2, হাতে থাকলো আবার 1, 2, হাতে থাকলো 1,
225। তাহলে 225 বর্গমিটার পরিবর্তন হয়েছে। এবার এটাকে কি করতে হবে, পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। এটা অবশ্যই কমেছে, তাই তো, 9700 আগে এত ছিল, সেখান থেকে এত হয়েছে, তাহলে কমেছে। সুতরাং 225 বর্গমিটার কমে গেছে, হ্রাস হয়েছে। এটাকে পার্সেন্টেজে করতে হলে 225 গুণ 100 বাই অ্যাকচুয়াল কত ছিল, 10,000। 00 কেটে দাও। এবার 100, দুটো শূন্য মানে দুটো সংখ্যার পরে পয়েন্ট হবে, অর্থাৎ 2.25, অর্থাৎ 1-এর 4 মানে 25 মানে কি 2, 25 মানে 4 ভাগের 1 ভাগ, বোঝা গেল? 4টে 25 মানে 100, ওই জন্য 4 ভাগের 1 ভাগ। সুতরাং উত্তর ডি এখানে সঠিক আনসার হবে। আশা করি বুঝতে পেরেছো। আমি খুব সহজভাবে অন্যভাবে করছি, যাতে তোমাদের কাছে সিম্পলভাবে এই জিনিসটা রিপ্রেজেন্ট হয়। তারপরে প্রশ্নতে আমরা এবার চলে যাব। দেখো বন্ধুরা, পরের প্রশ্ন কি বলেছে, বলছে একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটা ব্রিজ পার করতে কত সময় নেবে। তো এখানে কয়েকটা জিনিস আমাদের এই প্রশ্নতে করতে হবে। এটা খুব বেসিক প্রশ্ন, এবং এই প্রশ্নগুলি আমরা যদি চর্চার মধ্যে না থাকি তাহলে ভুলে যাব। তো বেসিক কয়েকটা জিনিস, সেটা হলো এখানে দেখো দু রকম ইউনিট আছে, মিটারও আছে একই প্রশ্নে, আবার কিলোমিটারও আছে। তো যেটা কম ইউনিট, সেই কম ইউনিটে আমাদের আগে বড় ইউনিটকে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই কিলোমিটারকে মিটারে আগে কনভার্ট করব, 1 নম্বর কাজ এটা আমাদের। শুধু কিলোমিটার না, ঘন্টাটাকেও আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ উত্তর সেকেন্ডে দেওয়া আছে। এটা 2 নম্বর কাজ আমাদের। 3 নম্বর কাজ হচ্ছে, এখানে ব্রিজটার দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে 105 মিটার। এটা ধরো ব্রিজ, এটা 105 মিটার। ট্রেনটা যখন এন্ট্রি করলো ব্রিজে, এখান থেকে কাউন্ট শুরু হচ্ছে, সময় শুরু হচ্ছে, সে কত সময় নিচ্ছে। সে ব্রিজটাকে এই অবধি তো চলে এলো তার ইঞ্জিনটা, অর্থাৎ 105 মিটার সে এখন কিন্তু কমপ্লিট করেনি, তার ইঞ্জিন কমপ্লিট করে ফেলেছে। এবার সে তার নিজের দৈর্ঘ্যটাকেও সে কমপ্লিট করতে হবে, অর্থাৎ এইখানে গিয়ে, অর্থাৎ তার শেষ কম্পার্টমেন্ট বা বগিটা যখন কমপ্লিট হবে, তখনই সে টোটাল ব্রিজটা ক্রস করতে পারলো। অর্থাৎ এখানে তার দৈর্ঘ্য এখানে বলে দেওয়া রয়েছে 70 মিটার ট্রেনটে। তো ট্রেনটা 105 প্লাস 70, এই টোটাল দৈর্ঘ্যটা সে যখন ক্রস করবে, তখনই কিন্তু সে ব্রিজটা পুরোপুরি ক্রস করতে পারবে, অর্থাৎ 105 যোগ 70, সুতরাং 175 মিটার ক্রস করতে তার কত সময় লাগবে, সেটাই কিন্তু উত্তর হবে। প্রশ্ন এরকম থাকলেও রেলের প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা জানো, কোনো কিছু ক্রস করার ক্ষেত্রে তার নিজের দৈর্ঘ্যকেও তাকে ক্রস করতে হয়। তো যাই হোক, তো এই 3টে বিষয় আমাদের এখন এক এক করে কমপ্লিট করতে হবে। তো প্রথম বিষয় হচ্ছে, কি বলেছে, ঘন্টায় 75 কিলোমিটার বেগে চলছে, অর্থাৎ 1 ঘন্টায় চলছে 75 কিলোমিটার, তাই তো? আমি একটু উল্টো করে লিখি, 75 কিলোমিটার চলছে মানে চলে 1 ঘন্টায়, বা 75 কিলোমিটার ক্রস করে যায় 1 ঘন্টায়। এটাকে আমি আগে কনভার্ট করে নিই মিটারে। 75 কিলোমিটার যেতে 1 আওয়ার সময় লাগে, 1 ঘন্টা সময় লাগে। তো 75 কিলোমিটার মানে আমরা ছোটোবেলায় করেছি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপরে ডেসি, সেন্টি। এটা আছে 75, তাহলে 75-এর সঙ্গে যদি মিটারে যেতে হয় তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়। কিলোমিটার থেকে মিটার পর্যন্ত 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 75-এর পরে গুণ না করে আমরা 3টে শূন্য বসিয়ে দিই, তাহলে হয়ে গেল মিটার। তাহলে 75,000 মিটার পথ যায় কতক্ষণে, 1 ঘন্টায়। 1 ঘন্টাটাকে আমি মিনিটে করে নিচ্ছি, 60 মিনিটে। মিনিটটাকে আমি সেকেন্ডে করে নিচ্ছি, 60 × 60, তাহলে সেকেন্ড হয়ে গেল, অর্থাৎ 6 6 36, দুটো শূন্য, তাহলে 3600 সেকেন্ড সময় লাগছে 75,000 মিটার ক্রস করতে। কেমন? এবার কি বলেছে, 1 মিটার ক্রস করতে তার কত সময় লাগবে। 1 মিটার ক্রস করতে তার কম সময় লাগবে, তাই ভাগ হবে 3600 ভাগ 75 পরে 3টে শূন্য। তারপরে বলেছে যে টোটাল ব্রিজটা ক্রস করতে কত সময় লাগবে। টোটাল ব্রিজ এখানে তো 105, তার সঙ্গে রেলের দৈর্ঘ্য, অর্থাৎ 175 মিটার ক্রস করতে তার কত সময় লাগবে। তাহলে 3600 গুণ 175 ভাগ 75000। এবার আমরা কাটাকুটি করতে শুরু করে দিই, যেখানে যেখানে কাটবে। তো এখানে 5 দিয়ে যাবে, 3 × 5 = 15, 16 17 2, 5 × 5 = 25, 5 × 5, 6 × 2, 5 × 5 = 25, এখানে শূন্য। আবার 3 দিয়ে যাবে, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 5 = 15, শূন্য। আবার 5 দিয়ে যাবে, 5 × 7 = 35, এটা 5 × 25, 5 × 1 = 5, সরি 5 × 5, 5 × 10 = 50। এবার 2 দিয়ে যাবে, 5 × 2 = 10, 6 × 2 = 12,
আর যাবে না। এবার 6 আর 7 উপরে পড়ে থাকলো, 6 7 42, আর নিচে পড়ে থাকলো 5, ভাগ করে দিই, 4 5 5 8 40, 0 2, ব্যাস। পয়েন্ট দিয়ে নামাতে পারি, কিন্তু এটা পয়েন্ট দিয়ে নামাবো না, তাহলে এটা 8.2/5 যেহেতু এইভাবে আছে, বি অপশান উত্তর মিলে গেল। তাহলে 8.2/5 সেকেন্ড সময় লাগছে সম্পূর্ণ ব্রিজটাকে ক্রস করতে। খুব সহজ প্রশ্ন, একটু সময় লাগলো, কিন্তু আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তারপরের প্রশ্নে আমরা চলে যাই। তারপরের প্রশ্ন দেখো বন্ধুরা, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 8 ভাগশেষ থাকবে। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা এখানে কী আছে, তোমাদের বার করতে হবে 5 6 7 8 9 দ্বারা ভাগ করলে এগুলি ভাগশেষ থাকবে। এবার তোমাদের এখানে একটা ফর্মুলা আছে বা একটা নিয়ম আছে, যেটা জানলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলি খুব সহজে উত্তর বার করে দিতে পারবে। দেখো এখানে 5-এর শেষে ভাগশেষ কত বলেছে 4, তো 5 আর 4-এর পার্থক্য এখানে 1। একই রকমভাবে 6-এর যথাক্রমে কী বলেছে, ভাগশেষ 5, তাহলে 6 থেকে 5-এর পার্থক্য 1, 7-এর ক্ষেত্রে 6-এর 1, 8-এর থেকে 7-এর 1, 9-এর থেকে 8-এর 1, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 1 1 করে পার্থক্য রয়েছে। সুতরাং এই প্রশ্নগুলির ক্ষেত্রে যে সংখ্যাগুলি দেওয়া থাকবে, যেগুলি দ্বারা ভাগ করতে বলা হচ্ছে, সেই সংখ্যাগুলিকে শুধুমাত্র সিম্পলি তোমরা লসাগু করে দেবে। তো আমি এখানে এই সংখ্যাগুলির লসাগু করে দেবো। প্রথমে 2 দিয়ে লসাগু করি, 2 দিয়ে 3 2 6, 4 2 8, 9 যাবে না, 7 যাবে না, 5 যাবে না, হলো। এরপরে 3 দিয়ে করি, 3 1 3, 3 3 9, 4 যাবে না, 7 যাবে না, 5 যাবে না। 3 আর 2 গুণ করলে 3 2 6, এখানে 5 বসিয়ে দিলাম, 1 বসালাম না, 7 বসিয়ে দিলাম। 3 আর 4 গুণ করলে 3 4 12 বসিয়ে দিলাম। 5 আর 6 গুণ করলে 5 6 30। আচ্ছা, 7 আর 12 গুণ করে দিই, 7 2 14, 14 4, হাতে থাকলো 1, 7 7 1 8, 84। 84 আর 30 গুণ করে দিই, 3 4 12, 12 2, হাতে থাকলো 1, 3 8 24, 1 25, আর এই শূন্যর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ 25 20 এটা আনসার হতো। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই তাদের পার্থক্য কত করে হয়েছিল, 1 করে, তাই এখানে আমি -1 করে দেবো সিম্পলি। তাহলে উত্তর হবে 25 19। 25 19, দেখো কোন অপশানে দেওয়া রয়েছে, অপশান এতে আছে। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো জাস্ট প্র্যাকটিসের ওপরে ক্লাস 7 8 6 এই সমস্ত ক্লাসেই কিন্তু থাকে, খুব হাইফাই কোনো নয়, জাস্ট আমরা জানলেই এই সমস্ত উত্তরগুলো খুব সহজেই করে দিতে পারবো। তারপরের প্রশ্নতে আমরা চলে যাই। দেখো বন্ধুরা, তারপরের প্রশ্ন বলেছে হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। ঠিক আছে, 10% ক্ষতিতে হরি একটি ঘড়ি বিক্রি করলো, অর্থাৎ 100 টাকার ঘড়ি সে 90 টাকায় বিক্রি করলো, সেজন্য তার 10 টাকা এখানে কিন্তু ক্ষতি হলো। কেমন? তারপর বলছে যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করত তবে 8% লাভ হতো, অর্থাৎ তার 108 টাকা হতো যদি সে আরও 54 টাকা বেশিতে সে বিক্রি করতো। ঘড়ির যেই দাম আছে, অরিজিনাল দামটা আমরা এখনও জানি না, তো তার সঙ্গে 54 টাকা যদি আরও বেশি দিয়ে সে যদি বিক্রি করতো তাহলে তার 108 টাকা 8% লাভ হতো, অর্থাৎ 100 হিসেবে যদি ধরা হয় তাহলে 108% হচ্ছে। এটুকু ক্লিয়ার? সুতরাং তার যেই পার্থক্য, বর্তমান যে ক্ষতি হয়েছে আর তার যা লাভ হতো তার মধ্যে যে পার্থক্য সেটা কত, সেটা হচ্ছে 18%, তাই তো? 90 108 থেকে 90 বাদ দিলে 18% হচ্ছে, মানে 18 ইউনিট হচ্ছে, আমরা ইউনিট হিসেবে মনে রাখি, ইউনিট হচ্ছে। তো এই 18 এই পার্থক্যটা আমরা কেন বার করলাম, কারণ এখানে লেখা রয়েছে সে আরও যদি 54 টাকা বেশিতে বিক্রি করতো, মানে এখানে 10% ক্ষতিতে বিক্রি যা করেছে তার সঙ্গে যদি 54 টাকা বেশি দিত তাহলে সে 108 মানে 8% লাভ করতো, অর্থাৎ 108% হতো। 100 টাকা হলে 108 টাকা সে পেত। সেজন্য এই 18% সমান 54 টাকা আমরা বলতে পারি, এটা বলে দেওয়া রয়েছে প্রশ্নতে। ঠিক আছে, তাহলে 18 সমান 54 যদি হয় তাহলে 1 সমান কত, 1 সমান হবে 54 গুণ ভাগ 18। ঠিক আছে, এটা উল্টো করে লেখা হয়েছে তো একটু বুঝতে অসুবিধা হবে। 18 সমান যদি 54 হয় তাহলে 1 সমান কম হবে নিশ্চয়ই, 54 ভাগ 18, তো 54 ভাগ 18 এর সঙ্গে এটা যদি কাটাকুটি করি তাহলে হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, 1 পার্থক্য মানে 3। এবার আমাদের কী বার করতে হবে, এই যে 100, তাহলে 100 মানে কত, তাহলে 100 মানে হচ্ছে 100 গুণ 3, তাই তো? সুতরাং 300। এটুকু আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। তাহলে ঘড়িটার আসল মূল্য হলো 300 টাকা। এইবার তোমরা যদি আসল টাকা আমরা পেয়ে গেছি, আর পরে আমরা যদি মনে করি যে 10% ক্ষতি যদি হয় তাহলে কত, তাহলে 100-র উপর 10% ক্ষতি করে দাও, 10/100, 0 0 কেটে গেল, সুতরাং 30, 3 গুণ 10 30,
তাহলে 300 থেকে 30 বাদ দিলে 270। এটা হচ্ছে 10% ক্ষতিতে যদি সে বিক্রি করে, তাহলে এটা উত্তর হবে। প্রশ্নে কী পেয়েছে, উত্তর কী চেয়েছে, বলছে ঘড়িটার বিক্রয় মূল্য। হ্যাঁ, তার মানে সে কত টাকা দিয়ে বিক্রি করেছে, তাহলে সে 270 টাকা দিয়ে বিক্রি করেছে, সে তো 10% ক্ষতি করেই বিক্রি করেছে, সুতরাং 270 আছে অপশন ডিতে, সুতরাং এটাই উত্তর। যদি লাভের ক্ষেত্রে বলতো যে 8% লাভে যদি বিক্রি করতো তাহলে কত হতো, তাহলে 300 সঙ্গে আমরা কী করতাম, সিম্পলি 8% বাড়িয়ে দিতাম, 0 কেটে দিতাম, 3 8 24, তাহলে 300 সঙ্গে 24 যোগ হতো 2, 324। যদি সেটা অপশানে নেই, কিন্তু যদি আমরা যদি সে 8% লাভ করতে চাইতো তাহলে উত্তর 324 হতো। কেমন? আর এই 270 আর 324 এই মাইনাস করো, দেখো বেরোবে 54 টাকা, অর্থাৎ 270 থেকে 54 টাকারও বেশি দিলে 324 টাকা হতো। যাই হোক, পরের প্রশ্নে আমরা এবার চলে যাই। তার পরের প্রশ্ন দেখো, এখানে একটা গুণ করতে দেওয়া হয়েছে, সরল করতে দেওয়া হয়েছে। সেটা হলো প্রথম অপশানে লেখা রয়েছে 4 টু দি পাওয়ার 0.5, তাহলে এটা প্রথম অংশ। তো এই অংশটা আমি কীভাবে ক্যালকুলেট করবো বা সহজ করবো এটাকে, 0.5 মানে কি হাফ। একটু সহজ করে বলি, ধরো 4-এর ওপরে যদি স্কোয়ার থাকে অর্থাৎ 2 থাকে, তাহলে কি 4-এর সাথে 4 গুণ হবে, 4-এর সাথে 4 গুণ হবে। আবার যদি 4-এর ওপরে যদি 1 থাকে তাহলে কি 4-এর সঙ্গে কিছুই গুণ হবে, মানে 4 একবারই রয়েছে অর্থাৎ 4, তাই তো। কিন্তু এখানে রয়েছে 0.5 অর্থাৎ হাফ, আমি এটাকে হাফও লিখতে পারি, হাফ, বা আমি এটাকে রুট ওভারও লিখতে পারি, মানে হাফ মানে রুট ওভার, ঠিক আছে। সুতরাং এই হাফ মানে কি, 4-এর হাফ মানে 2, আর রুট ওভার মানেও 2, তোমরা জানো 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়, আগের সংখ্যায় ফিরে যায়। তাহলে প্রথম যে সংখ্যাটা সেটা থেকে আমরা পেলাম 2, লিখলাম। সেকেন্ড কি বলেছে, 0.5 টু দি পাওয়ার 4, এখানে 0.5 টু দি পাওয়ার 4। একই রকমভাবে আমরা এটাকেও বার করব। তো আমি 0.5 না লিখে আমি 1/2 লিখে নিই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। 1/2 উপরে 4। এবার এই 1-এর সঙ্গে 1কে যদি 4 বার গুণ করি তাহলে কি 4 হবে, হবে না, 1 গুণ 1 গুণ 1 গুণ 1 যাই করি একই হবে, তাই উপরে 1, আর 2কে যদি 4 বার গুণ করি 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাই তো। তাহলে কত হচ্ছে, আমি এইদিকে করছি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 1/16। তাহলে এখানে আমি 1/16 লিখে দিলাম, সেকেন্ড অংশ হয়ে গেল। থার্ড অংশ 2 দি পাওয়ার 4, তাহলে 2কে 4 বার গুণ করতে হবে, অলরেডি একবার করেছি, আর একবার আর করতে হবে না, আমি এখানে সরাসরি লিখে দিলাম 16। এবার কি হবে, গুণ হবে, কিন্তু নিচে কাটাকুটি হয়ে যাচ্ছে কারণ উপরে 16 আর নিচে 16 কেটে গেল, 2 গুণ 1 সমান সমান 2, এটাই আনসার, অপশন সি। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তাহলে ক্লার্কশিপ এক্সামিনেশনের যতগুলো কোয়েশ্চেন ছিল আজকে আমরা কমপ্লিট করে ফেললাম। তোমরা যদি ভিডিওগুলি থেকে একটু উপকৃত হয়ে থাকছো বা ক্লার্কশিপ এক্সামিনেশনের প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মারফত। এবং তোমাদের কোনো রকম মতামত বা সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমাদের চ্যানেল, আমি আবার বলছি, আমরা নিজের মতো করে চালাই না, তোমরা যেরকমভাবে চাও সেরকমভাবেই আমরা আমাদের চ্যানেলটাকে চালাই বা চালাচ্ছি। আগামী দিন আমরা গ্রুপ ডির প্রশ্নপত্রগুলি আলোচনা করব এবং গ্রুপ সি, গ্রুপ ডির সিলেবাসটা একটু ব্রিফলি ডিসকাস করে তার প্রত্যেকটি টপিক বা চ্যাপ্টার ধরে আমরা আলোচনা করব। পরীক্ষার আগে একদম প্রিপারেশন ফুল হয়ে যাবে, যাতে ইন ফিউচার আমাদের পরীক্ষা হলে বা পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো রকম সমস্যা না থাকে বা আমাদের সিলেবাস থেকে আমরা কিছু বাদ না দিয়ে থাকি। তো ভিডিওগুলি থেকে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।